আমার লাস্ট ব্লগে তোমরা দেখেছো রাতে 12টা বাজে একদমই অশান্তির মধ্যে দিয়ে সামাইরাকে নিয়ে বাসায় আসতে হয়েছিল, একদম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। বাট আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো শ্বশুর বাড়িতে কোরবানিতে দ্বিতীয় দিনটা আমার কেমন গিয়েছে। আমি গত ব্লগেই বলেছিলাম আমাদের কোরবানিটা ঈদের দিন দেওয়া হয়নি, ঈদের সেকেন্ড ডে দেওয়া হবে। তো আমি ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম 9:30টার মধ্যেই। গতদিন রাতে সামাইরাকে নিয়ে এসে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল, যেহেতু একদমই আনপ্ল্যান্ড ভাবে ওই বাসা থেকে আসছিলাম আমি। এর মধ্যেই আমার শ্বশুরও বারবার ফোন করছিল যে আমি গেলেই গরু জবাই দেওয়া হবে, তো আমি যেন লেট না করি। তো দেখতেই পাচ্ছি আমার হাতে কিন্তু কোনো ব্যাগ ট্যাগ কোনো কিছুই নাই, বিকজ আমার সব জিনিস ওই বাসাতেই ছিল। আমি কোনো কিছুই হাতে করে নিয়ে আসিনি, ইভেন আমার ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক কোনো কিছুই আমি আনিনি, সব কিছু ওই বাসাতেই ছিল। তো আমি একদমই খালি হাতে বের হয়েছি। আর হ্যাঁ, সামাইরা আমার সাথে আসেনি, আমি ইচ্ছা করেই ওকে রেখে এসেছি, ও ঘুমাচ্ছিল। তো আমি ভাবলাম যে যেহেতু বাচ্চাটা গতকালকে খুবই ডিস্টার্ব ফিল করেছে, আজকে ওকে আর ডিস্টার্ব না করি। তো আমি ওকে ঘুমে রেখেই চলে আসছি। ও আমি আর কাছে মোটামুটি ভালোই থাকবে। আর তাছাড়া আজকেও যেহেতু ওখানে একটা গরু জবাই দেওয়া হবে, আমি চাচ্ছিলাম না ও এটা দেখে ডিস্টার্ব ফিল করুক। যেই আমি বাসা থেকে বের হয়েছি অমনি দেখলাম যে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো আজকে একদমই সিম্পলভাবেই বের হয়েছি, যেহেতু আজকে ওই বাসায় কোরবানি, টুকিটাকি একটু কাজ থাকবে, কারণ কোরবানি ঈদ মানেই কাজ। তো আমি রিক্সা থেকে নেমেই দেখলাম যে সবাই নিচেই ছিল, কোরবানির প্রিপারেশন নিচ্ছিল। আমার ননদের ছেলে এত সকাল সকাল ঘুম থেকে উঠে ওর আব্বুকে নিয়ে এখানে চলে আসছে যে ও এখানের কোরবানিটা দেখবে, ও এখানেই থাকবে। ছোট মানুষ, ওর কোরবানিটা খুবই আনন্দের মনে হয়। তো আমি একটা স্ন্যাপ নিয়ে নিলাম ছোট ওর সাথে, যেহেতু একটু পর কোরবানি হয়ে যাবে। আর গতকালকে গরুটা দেখতে পারিনি, সামাইরা একটু অকওয়ার্ড ফিল করছিল, তো ওর জন্য নিচেও নামতে পারিনি, গরুও দেখতে পারিনি। তো আমি সকালে বাসা থেকে ব্রেকফাস্ট করেও বের হইনি, যেহেতু অনেক বেশি তাড়াহুড়া ছিল। তো এখন আমি গরুটা দেখে উপরে গিয়ে আগে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করতে না করতেই দেখলাম যে আমার শ্বশুর আগে কোরবানিটা দিয়েই তবারকের মাংসটা উপরে পাঠিয়ে দিল। যেহেতু বাসায় গেস্ট আসবে, উনি বলল যে এই মাংসটা আগে রান্না করে ফেলো। তো এখানে 6-7 কেজি মাংস ছিল, আমরা হচ্ছে গিয়ে 2 পাতিলে বসিয়েছিলাম। আর তবারকের মাংসটা হচ্ছে আজকে আমি নিজের হাতেই বসিয়েছি। কোরবানির যে প্রথম মাংসটা রান্না করা হয়, এই মাংসটার মধ্যে কোনো মশলাপাতি কিছু না দিলেও এত বেশি মজা হয় খেতে, যে এই মাংসটা হচ্ছে গিয়ে মনে হয় আমি খালিই খেয়ে ফেলতে পারবো। সত্যি আজকের মাংসটাও অনেক মজা হয়েছিল খেতে। আমি হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দিয়ে আবার একটু নিচে আসলাম, যেহেতু আমার শ্বশুর নিচে একদমই একা ছিল। তো দেখতে আসলাম যে কাটাকাটি কতটুকু পর্যন্ত হয়েছে। তো দেখলাম যে 50% হয়ে গিয়েছে অ্যান্ড 50% বাকি। কোরবানির প্রথম তবারকের যে মাংসটা, ওইটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমাদের বাসায় কয়েকজন গেস্ট ছিল, তাদের জন্য একটু তাড়াহুড়া করছিলাম রান্না করার জন্য। তো আমার শাশুড়ি হচ্ছে আরেকটা প্রেশার কুকারে বাকি অর্ধেক মাংসও বসিয়ে দিল। কিন্তু আজকের মাংসটা না একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, যেটা আবার আমার ননদের হাজবেন্ড খেতে পারবে না। যেহেতু একটু পরেই ওনারা বাসায় আসবে দুপুরে লাঞ্চ করার জন্য, তো আমি নিচে এসে আবার মাংস নিয়ে গেলাম যে ঝাল ছাড়া মাংস রান্না করতে হবে। তো ওইটা আবার আমার ননদ নিজেই এসে ওর হাজবেন্ডের জন্য রান্না করলো ঝাল ছাড়া। সে যেভাবে পছন্দ করে ওভাবেই রান্না করেছে। তারপর এই তো এর মধ্যে টুকিটাকি কাজ শেষ করে সামাইরের সাথে কিছুক্ষণ কথা বললাম। ওকে ছাড়া এখানে আমার একদমই ভালো লাগছিল না, বাচ্চা ছাড়া আসলে আমি কোথাও গিয়ে ইউজ টু না। তো ওকে ছাড়া আমার একদমই মনও টিকছিল না। একটু পরপরই আমি অমিয়াকে ফোন করতেছিলাম, ও আমাকে বারবার ফোন দিচ্ছিল যে মা তুমি কি করতেছো। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছিল, আর বললাম না এত টেস্টি হয়েছিল মাংসটা। সত্যি কোরবানির প্রথম দিনের মাংসটা জাস্ট অমৃতর মতো হয়, এত মজা। তো কে কে কোরবানিতে কি কি করেছো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো তারপর দেখলাম যে কাটাকাটি প্রায় অলমোস্ট শেষ। এর মধ্যেই আমার ননদও চলে আসছে, ওর বাসা থেকে রেডি টেডি হয়ে তারপর নিচে নেমে ওর সাথে ছোট একটা স্ন্যাপ নিয়ে নিলাম। আমরা এখানে কিছু পিকচার টিকচার ক্লিক করলাম। বাট যত যাই হোক, সামাইরাকে ছাড়া আমার একদমই মন টিকছিল না। আমি হচ্ছে নিজের মনকে ডাইভার্ট করার অনেক ট্রাই করছিলাম, কি করব। আজকে যেহেতু এখানে কোরবানি, আমার শ্বশুর বাড়িতেও কিছু দায়িত্ব আছে। দেন সামাইরার দায়িত্বটা হচ্ছে আমার সব থেকে বড় দায়িত্ব, যেহেতু সামাইরার বাবা এখানে থাকে না। দেন আমার মার বাসায় আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। সব কিছু মিলিয়ে মাঝে মাঝে মনে হয় লাইফ একদম মিজারেবল হয়ে গেছে। মনে হয় যেন সব দায়িত্ব থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে নিই। একা একা বাচ্চা হ্যান্ডেল করা যে কতটা টাফ একটা বিষয়, এটা আসলে যাদের হাজবেন্ড বিদেশে থাকে বা একা একা বাচ্চা হ্যান্ডেল করো, তারাই শুধুমাত্র বুঝতে পারবে। তো যাই হোক, আমার শ্বশুর হচ্ছে নিচে কোরবানি শেষ করে গরিবদেরকে অনেক মাংস দান করেছে। এখন হচ্ছে উপরে নিয়ে আসছে বাকি মাংস। এখান থেকে এখন আমরা আত্মীয় স্বজনের ভাগ, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশীর ভাগ, আশেপাশে যারা আমাদের অসহায় মানুষ আছে সবার ভাগগুলো বসে বসে আলাদা করছিলাম। তো তমাপু, আমি আর আমার শাশুড়ি মিলে সব মাংস ভাগাভাগি শেষ করলাম। সব কাজ শেষ করতে করতে মোটামুটি ভালোই লেট হয়ে গিয়েছিল, যেহেতু এগুলো খুব বুঝে শুনে প্যাকেট আর ভাগ বন্টন করতে হয়। তো এগুলো করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। এখন হচ্ছে কি আমাদের সবারই ক্ষুধা পেয়েছিল, কেউই এতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন হচ্ছে সবার জন্য আবারও চালের রুটি বানানো হচ্ছে। আবারও বললাম এই জন্য, বিকজ সকালেই কিন্তু 40-50টা চালের রুটি অলরেডি বানানোর পর খাওয়া দাওয়াও শেষ। বাসায় যারা যারা ছিল সবাই চালের রুটি দিয়ে মাংস খেয়েছে, কসাইরা খেয়েছে। দেন বাসায় কিছু গেস্টও এসেছিল, তাদেরকেও খাওয়ানো হয়েছে। তো সবই শেষ। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা আবার কিছু চালের রুটি বানানো হচ্ছে। একটু পরে আমার ননদের হাজবেন্ডও আসবে, আরো কিছু গেস্টও আসবে। তো সবার জন্য একবারই বেশি করে বানানো হচ্ছিল। তো
যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে এবার বাসার জন্য বের হয়ে গিয়েছি। আমার বাচ্চা সারা দিন আমাকে ছাড়া একা একা ছিল, অনেক বেশি মিস করছিল আমাকে, বারবারই ফোন করে বলছিল মা তুমি কখন আসবে। আমিও আর বেশি লেট করতে চাচ্ছিলাম না, তো সব কাজ ওখানে শেষ করে দিয়ে আমি এখন বাসার জন্য বের হয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।